আমাদের নেতাকর্মীরা যে কারণে নিজ গৃহ ত্যাগ করেই রেহাই পাচ্ছে না, নিজ এলাকা ত্যাগ করছে অনেকে, এবং অধিকাংশ শহর ত্যাগ, এক শহর থেকে আর এক শহরে গিয়ে কোনো ক্রমে বেঁচে থাকার চেষ্টা করছে, এ কারণে কর্মহীন হয়ে পড়েছে। মাঠের যে আওয়ামী লীগের কর্মীরা তারা তো অনেকখানি অসহায় অবস্থায় আছে, তো যখন এই কর্মসূচি আপনারা ঘোষণা করলেন তখন তাদের জন্য কি প্রস্তুতিমূলক ব্যবস্থা আপনারা রেখেছেন? দেখুন, আমরা আমাদের নেতাকর্মীরা মানে খুবই কষ্টের ভিতরে প্রতিটি মুহূর্ত, গত 15 মাস আমার মনে হয় 15 বছরের চাইতে বেশি সময় বলে মনে হয়। কারণটা হলো এদের অত্যাচার, রাষ্ট্রীয় অত্যাচার, রাষ্ট্র প্রশাসন যন্ত্রকে ব্যবহার করা, গণগ্রেপ্তার করা, মিথ্যা মামলা দেওয়া, এমনকি যারা তাদেরকে গ্রেপ্তার করার জন্য গ্রেপ্তার বাণিজ্য এবং জামিন দেওয়ার নামেও আমি লজ্জার সাথে আমাকে বলতে বাধ্য হচ্ছি, সেক্ষেত্রেও সেখানেও এক ধরনের বাণিজ্য হয়। কারাগারের গেটেও বাণিজ্য হয় এবং মুক্তি পাওয়ার, জামিন পাওয়ার পরও আদালত থেকে তাদের গেট থেকে, জেলখানার গেট থেকেও তাদেরকে ভিন্নভাবে আপনি অর্থ ব্যয় করতে হয়, টাকা খরচ করতে হয়। এটা একটা বাণিজ্য হয়েছে। এখন আর কারাগার, আদালত এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, থানা, পুলিশ অথবা মন্ত্রণালয়, উপদেষ্টা, সবাই মনে হচ্ছে এক ধরনের ব্যবসা শুরু করেছে। যার চূড়ান্ত বিষয়টি হলো আমাদের নেতাকর্মীরা কষ্টে আছে, দুঃখে আছে। তারা দেশের ভিতরে নিজের বাড়িতে থাকতে পারে না, নিজের বাড়িতে স্ত্রী সন্তানের কাছে যেতে পারে না, বাবা মার কাছে দেখতে পারে না। এমনকি তারা তাদের পরিবারের সদস্যরা, আত্মীয় স্বজনরা, সে নারী হোক আর শিশু হোক, স্ত্রী হোক আর কন্যা হোক, তাদেরও রেহাই নেই। তাদেরকেও হুমকি দিচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এবং আমাদের নেতাকর্মীরা যে কারণে নিজ গৃহ ত্যাগ করেই রেহাই পাচ্ছে না, নিজ এলাকা ত্যাগ করছে অনেকে, এবং অধিকাংশ শহর ত্যাগ, এক শহর থেকে আর এক শহরে গিয়ে কোনো ক্রমে বেঁচে থাকার চেষ্টা করছে, এ কারণে কর্মহীন হয়ে পড়েছে। তারা আইনি আদালতে মোকাবেলা করার পর আদালতে যেতে পারে না, সেখানেও আক্রমণ করা হয়, হামলা করা হয়, এবং বিচারক যে ন্যায্য বিচার করবে সেই সুযোগও বাংলাদেশে নেই। এই অবস্থাতে আমাদের নেতাকর্মীরা, আমাদের প্রবীণ নেতারা, বয়োজ্যেষ্ঠ নেতারা, সংসদ সদস্য থেকে আরম্ভ করে জনপ্রতিনিধিরা যারা দেশের জন্য কাজ করেছে, তারা এখন কারাগারে ভিতরে কোনোভাবে, মানে এক করুণ কাহিনী। কারণ কারাগারও নিরাপদ নয়, জেলখানা নিরাপদ জায়গা, সেখানেও আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে। সেখানে খাদ্য সরবরাহ ঠিক মতো করা হয় না, নারী নেত্রীদের চিকিৎসার ব্যবস্থা করা হয় না, এবং নারী বন্দীদেরকে সবসময় একটু আলাদাভাবে দেখা হয়, সবসময়। তো বাংলাদেশে আমাদের নারী নেত্রীদেরকে, আমাদের মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগের যারা আছে এবং আওয়ামী লীগের নারী নেতৃবৃন্দ যারা আছে, তাদেরকে হেনস্থা করার জন্য তাদেরকে কারাগারে ভিতরে নিপীড়ন করা হয়, বাইরে করা হয়, এবং প্রতিনিয়ত এক কারাগার থেকে আর এক কারাগারে ট্রান্সফার করা হয়। এক দুঃসহ যন্ত্রণা। এই যন্ত্রণার ভিতরে আমাদের প্রবীণ যারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব, সেই সকল মুক্তিযোদ্ধা নেতারা, তারা কারাগারে। অনেকেই ইতিমধ্যেই আমাদের ছেড়ে চলে গিয়েছে। আপনারা দেখেছেন, বাংলাদেশের মানুষ সহ আপনারা সবাই জানে যে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন একজন বীর মুক্তিযোদ্ধা, একজন প্রবীণ জনপ্রতিনিধি, সরকারের শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী। তাকে বিনা চিকিৎসায়, তাকে মৃত্যুর পরও হাত করা পরিয়ে, তাকে কারাগারের বাইরে রাখার পরও হাত করা তার হাত থেকে খোলা হয়নি, তাকে চিকিৎসা দেওয়া হয়নি। অর্থাৎ তাকে মারাটাই ছিল, তাকে হত্যা করাই এদের লক্ষ্য ছিল। এরকম একটা অবস্থার ভিতর দিয়ে বাংলাদেশ চলছে। পুরো বাংলাদেশ একটি কারাগারে পরিণত হয়েছে। একটি বৃহৎ কারাগারের ভিতরে বাংলাদেশের মানুষরা বসবাস করছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেই নগরীতে, সেই দেশে সবচাইতে অবহেলিত না, নির্যাতিত এবং নিপীড়িত, লাঞ্ছিত নাগরিকে পরিণত হয়েছে প্রতিটি মুহূর্ত। আজকে আমাদের নেতাকর্মীদের
এই অসহায় এই কর্মহীন মানুষগুলো পেটে খাবার নেই, তারা স্বাভাবিক জীবন যাপন করতে পারে না, তাদেরকে সহযোগিতা করার জন্য যেভাবে আমাদের উচিত দাঁড়ানো সেভাবে আমাদের আন্তরিকতা থাকার পরও অনেকে করার চেষ্টা করছে, অনেকে করতে পারতেছে না, অনেকে কারাগারে, তারাও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এরকম একটি অনেকে দেশের বাইরে আছে। এই অবস্থার ভিতরে আমাদের এই অসহায় নেতাকর্মীরা একটি জায়গায় তারা দৃঢ় প্রতিজ্ঞ, মরতে যখন হবে তারা লড়াই করেই মরব, বাঁচতে হলে লড়তে হবে, এবং লড়াই ছাড়া এই অশুভ এই দখলদার সরকারকে বিদায় করা সহজ হবে না। কারণ এরা এসেছে লুট করার জন্য, এরা বিদেশিদের দোষর, বিদেশিদের দালালি করা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিদেশি বিশেষ করে পাকিস্তানি হানাদার বাহিনী এবং পাকিস্তানি দোসরদের আইএসআই এজেন্টদের কাছে বাংলাদেশ এখন একটি তাদের কবলে পড়ে গিয়েছে। এই কবল থেকে বাংলাদেশকে মুক্ত করা দরকার। আমরা আমাদের ভূখণ্ডকে আমরা ঝুঁকিতে ফেলতে পারি না। আমাদের ভূখণ্ডে যারা বসবাস করে বাংলাদেশে, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে যারা আজকে হুমকির ভিতরে, আজকে প্রক্সি ওয়ারের একবার দেখা গেল প্রক্সি ওয়ারের দিকে ধাবিত করছে, আবার দেখা গেল মানবিক করিডোরের নামে আমাদের বাংলাদেশকে ব্যবহার করে একটি এই আঞ্চলিক উচ্ছৃঙ্খলা, আঞ্চলিক যে শান্তি বিঘ্নিত করার পথ তৈরি করা হচ্ছে। আজকে বাংলাদেশ এমন একটি অবস্থার ভিতরে আছে, আমাদের নেতাকর্মীদের দুঃসহ জীবনযাপন, দুর্দিন, বাংলাদেশের মানুষেরও দুর্দিন। কারণ বাংলাদেশের কর্মহীনরা প্রতিদিন কর্মহীন হয়ে পড়ছে। প্রতিদিন আমাদের শিল্প কল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বিদেশি বিনিয়োগ নেই। তো হতাশার দিকে বাংলাদেশ এবং দুর্ভিক্ষ ধেয়ে আসছে বাংলাদেশের দিকে। এই অবস্থা থেকে বাংলাদেশের মানুষকে বাঁচাবার জন্য, মুক্তির জন্য এই মুহূর্তেই আমরা মনে করি, বাংলাদেশের মানুষ মনে করে, আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা মনে করি অবৈধ দখলদার ইউনূস সরকারের বিদায় হওয়া অতি জরুরি, এবং উনি যত তাড়াতাড়ি বিদায় নেবেন ততই দেশ জাতির মুক্তি, কল্যাণ এবং অগ্রগতি সম্ভব। জি, আমরা এমনিতে দেখতে পাচ্ছি যে আজকেও ডিএমপি কমিশনার হুঙ্কার দিয়েছেন যে 13 তারিখে তারা আরো অতিরিক্ত পুলিশ মোতায়েন করবেন। আপনি জানেন যে 5ই আগস্টের আগে পরে কি বিপুল পরিমাণ পুলিশকে নির্বিচারে হত্যা করা হয়েছে। এখন সেই পুলিশ বাহিনী দিয়েই তারা আপনাদের লকডাউন এবং যে বিক্ষোভ এগুলো দমন করতে চাচ্ছে। পুলিশ বাহিনীর প্রতি আপনাদের বার্তাটি কি হবে? দেখুন, আমরা যারা পুলিশ বাহিনীর যে সদস্যরা জীবন দিয়েছে, যারা সন্তান হারিয়েছে, যারা পিতা হারিয়েছে, যারা ভাই হারিয়েছে, সেই পুলিশ বাহিনীর সদস্যদের পরিবার তো এই আন্দোলনের সাথে সর্বাত্মকভাবে তারা সমর্থন করছে। এবং তাদের কথা হলো যে পুলিশ বাহিনী এখন যারা আছে তারাও কিন্তু তাদের ভাই, তাদের সহযোদ্ধা, সহকর্মী যারা জীবন দিয়েছে তাদের বিচার কিন্তু তারা চায়। তারা নিয়ম শৃঙ্খলার ভিতরে বাহিনী কারণে তারা প্রকাশ করে না, কিন্তু হৃদয় দিয়ে, মন দিয়ে তারা কিন্তু এই হত্যার বিচার চায়, এবং প্রকৃত হত্যাকারীদের বিচারের আওতায় আনা দরকার। এবং এই হত্যাকারীদের বিচারের সবচেয়ে বড় বাধা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার দোসরদের বিরুদ্ধে তাদের ভিতরে কিন্তু মারাত্মক ধরনের ক্ষোভ আছে, এবং সেই ক্ষোভ নিশ্চয়ই তারা প্রকাশ করবেন। সেটা সময় সুযোগ পেলে তারা নিয়মতান্ত্রিকভাবেই তারা এই খুনিদের পক্ষ অবলম্বনকারীদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিবে। এবং এটা আমি মনে করি রাজনৈতিক সরকার, গণতান্ত্রিক সরকারই এই ব্যবস্থার পথকে প্রশস্ত করবে। এবং আমি মনে করি, বিশ্বাস করি, দেশরত্ন শেখ হাসিনাই আগামী দিনে জনগণের সমর্থনে দেশ পরিচালনার দায়িত্ব পেলে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার দোসরদের সকলকেই আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে। যারা অগ্নিসন্ত্রাসী, যারা হত্যাকারী, যারা জ্বালাও-পোড়া করেছে, লুণ্ঠনকারী লুটেরাদের, 71 সালে মহান মুক্তিযুদ্ধের পরে বিজয় অর্জনের পরে জাতির পিতা যেমনই যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য সংবিধানে আইন করেছিলেন, সেই একইভাবে জনগণ
এবং জনগণের সরকার, গণতান্ত্রিক সরকার এই অবৈধ সরকারের দোসরদের, খুনিদেরকে বিচারের ব্যবস্থা করবে। এবং এই বিচারের ব্যাপারে, এই বিচারের মুখোমুখি এদের দাঁড়াতেই হবে। কারণ রক্ত আত্মত্যাগ কোনোদিনও বৃথা যায় না। এই আত্মত্যাগে যথাযথ মূল্যায়ন বীর বাঙালি, বাঙালি জাতি, বাংলাদেশের জনগণ, বাংলাদেশ একদিন করবেই করবে ইনশাআল্লাহ। আমরা গতকালও দেখেছি যে এনসিপির কার্যালয়ে একজন পুলিশ সদস্যকে খুব নাজেহাল করা হচ্ছে এবং পুলিশ ভিডিওটি ভাইরাল হয়েছে, আমার ধারণা আপনিও হয়তো দেখেছেন। এবং পুলিশ সদস্যটি অসহায় বলছে আমাকে মেরে ফেলুন, আমাকে মেরে ফেলুন। তো এই পুলিশ বাহিনী দিয়ে কি সরকার আন্দোলন মোকাবেলা করতে পারবে বলে আপনার মনে হয়? দেখুন, আমি পুলিশ বাহিনী নয়, আমি মনে করি জনতার আন্দোলনে তরুণ প্রজন্মের, তরুণ নবীন প্রবীণ সকল মানুষের যে আন্দোলন, ন্যায্য আন্দোলনের কাছে শুধু পুলিশ বাহিনী না, কোনো বাহিনী, কেউ কোনো কিছুই কোনোদিন করতে পারেনি। ইতিহাস সাক্ষ্য দেয়। আইয়ুব, ইয়াহিয়া, মনেমরা এদেশের জনগণের আন্দোলনকে একসময় তো পাকিস্তানি সেনাবাহিনীকে একটি আন্তর্জাতিকভাবে একটি সুশৃঙ্খল শক্তিশালী বাহিনী হিসাবে মনে করা হতো। সেই বাহিনী কিন্তু বাংলাদেশের জনগণের কাছে, নিরস্ত্র জনগণের কাছে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। সেই বিবেচনা আমি বলতে চাচ্ছি যে এই কথাটা, যে পুলিশ বাহিনী না, আনসার বাহিনী না, আজকে বাংলাদেশে কোন প্রতিষ্ঠানটা ঠিক আছে? সব জায়গায় তো ধ্বংস করেছে। আজকে সেনাবাহিনী তো আমাদের জাতীয় প্রতিষ্ঠান, আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের মর্যাদা করার একটি জাতীয় প্রতিষ্ঠান। সেখানেও তো বিশৃঙ্খলা, সেখানেও আমরা কি দেখি, কি পাই? আজকে সেনাবাহিনীকেও আজকে বিতর্কিত করা হচ্ছে। কোনো ব্যক্তির দায় থাকতেই পারে, ভুল থাকতেই পারে, সেটা তো সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানিক আইন আছে। জাতীয় সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী বিভাগে তো সেনা আইন আছে। সে আইনের বাইরে যেও আজকে যে কাজটি, যে তরুণ যে কর্মকর্তাদেরকে, যারা আগামীতে তাদের দক্ষতা, তাদের পেশাদারিত্ব দিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সেই বাহিনী কেউ তো আজকে বিতর্কের দিকে ঠেলে দেওয়া হয়েছে। সেখানেও আমরা খবর পাই, নানা ধরনের খবর আমরা শুনি। আজকে এখন তো এগুলো নিয়ে কথা বলাও মুশকিল, কিন্তু এরকমটা বাংলাদেশ ছিল না। এইরকম বাংলাদেশ তো আমরা চাইনি। আজকের এই জায়গাতে কেন নিয়ে গেল? গত 15 মাসের মধ্যে কিন্তু মানুষের স্বপ্ন ভঙ্গ হয়েছে। মানুষ বুঝতে পেরেছে, মেহনতি মানুষ, হতদরিদ্র মানুষরা সবার আগে বুঝছে। আজ তাই তারা কিন্তু প্রতিনিয়ত বলে, তারা মতামত ব্যক্ত করে। মধ্যবিত্তরা অত্যন্ত কষ্টে আছে, তারাও বলতে শুরু করেছে আমরা এই দুঃশাসন থেকে, এই দুঃশাসকের হাত থেকে, এই মব সন্ত্রাসীদের, এই লুটেরাদের, এই দেশ বিরোধী গোষ্ঠীর হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা দরকার। তা না হলে বাংলাদেশ বিদেশিদের, জঙ্গিদের, অস্ত্রধারীদের, সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হবে। এই বাংলাদেশের মানুষ চায় না, বিশ্বাস করে না এক মুহূর্তের জন্য।